এস ক্রিয়েশনসের পক্ষ থেকে অনেক দিন পর আবার একটি গল্পের পডকাস্ট। আজকের গল্প হলো আমি সুবোধ। আমি সুবোধ বলছি। জানেন তো, আমি অন্য আর 5 জনের মতন একজন সাধারণ মানুষ ছিলাম। যদিও এখন আমি পুলিশের খাতায় একজন দাগি আসামি। গত 5 বছর আমি জেলে বন্দী। জেলে বসে সারাদিন পর সন্ধেবেলায় বিশেষ কিছু করার থাকে না, তাই ভাবলাম আমার জীবনের কিছু ঘটনা লিখে রাখি। বছর 15 আগেও আমি ভালো মানুষ ছিলাম না। দিব্যি বাবা, মা, মাসি, পিসি, ভাই, বোন এদের নিয়েই ছিলাম। পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলাম। চাকরি করতে করতে কলেজে এক কলিগের সাথে পরিচয় হয়। তার নাম ছিল কোমল। প্রথম দেখায় বেশ মনে ধরল কোমলকে। ধীরে ধীরে মেলামেশা করতে করতে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো। শুধু একটা জিনিসে বুঝলাম যে মেয়েটি ভীষণ একা, ওর একজন সঙ্গী দরকার। খুব তাড়াতাড়ি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তখন প্রেমে এত মজে ছিলাম যে খেয়ালই করিনি যে বিয়েটা একটু তাড়াহুড়ো করে করা হলো। না হলে হয়তো আজ না, এখনো সব থাক। বরং যেটা বলছিলাম ওটা বলি। হ্যাঁ, যেটা বলছিলাম, বিয়েটা তো হলো। সবাই নতুন বৌদি পেয়ে খুব খুশি। একটা বছর আনন্দে কেটেও গেল। 2 বছর পর থেকে সব পরিবর্তন হতে শুরু করলো। কোমলের মাথার ব্যায়ামও দেখা দিল। ডাক্তার দেখালাম। উনি বললেন যে কোমলের মানসিক শান্তির প্রয়োজন, মাথায় কোনো চাপ দেওয়া যাবে না। ব্যাস, আর কি। চাকরি ছেড়ে দিল। বাড়িতে থেকে জেদ ধরতে লাগলো যে ও নিজের পায়ে দাঁড়াবে। ওর হাতের কাজ কিন্তু ভীষণ ভালো ছিল, তাই একটা বুটিক খুললো। মূলধন অবশ্য আমি আর বাবা দিলাম। এরপর বিভিন্ন অজুহাতে আমাকে দিয়ে বাবার কাছ থেকে টাকা চাওয়াতো। প্রথম প্রথম টাকার অঙ্ক কম ছিল, তাই বাবাও হাসি মুখেই দিয়ে দিত। ইতিমধ্যে মাসখানেক চালানোর পর বুটিক বন্ধ হয়ে গেল। আবার বাড়িতে বসে থাকতে থাকতে কোমলের মানসিক রোগ বেড়ে গেল। মাঝখানে জেদ ধরলো সাইকেল চালানো শিখবে। ওকে শান্ত রাখার জন্যে কেনা হলো সাইকেল। একদিন সাইকেল চালাতে গিয়ে পড়ে পা ভাঙল। 3 মাস বিছানায় ছিল। এরপর বছর খানেক ওর আর কোনো অশান্তির লক্ষণ দেখা যায়নি। তারপর হঠাৎ একদিন আবার জেদ ধরলো গাড়ি কিনতে হবে। ও গাড়ি চালানো শিখবে। আমার যা মাইনে তাতে গাড়ি কেনা কোনো ব্যাপার ছিল না, কিন্তু বিশেষ প্রয়োজন ছিল না বলে কোনোদিন কিনতে চাইনি। এখনো মত ছিল না, কিন্তু পারিবারিক অশান্তি দূর করতে ও মানসিক শান্তির জন্য আমাকে শেষ পর্যন্ত বাধ্য হতে হলো। বাবা দিল কিছু টাকা, আর আমি কিছু দিয়ে বাকিটা মাসিক কিস্তিতে নেওয়া হলো গাড়ি। দুজনে মিলে গাড়ি চালানো শিখলাম। বছর 2-3 সব ঠিক। ওর ডাক্তার ও আশার আলো দেখালো। আমিও নিশ্চিত হলাম। কিন্তু বউয়ের শখ মেটাতে মেটাতে কখন যে বউয়ের গোলাম হয়ে গেছি টের পাইনি। ওর শান্তির জন্যে যখন যা কিছু করতে বলে তাই করতে হয়, না হলেই শুরু হতো ব্ল্যাকমেইল। ওনাকে আমার সঙ্গে থাকতে সিকিওর মনে করে না। ওর ওপর নাকি আমি অত্যাচার করি। ব্যাপারটা ক্রমে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেল। ওর ডাক্তারের সঙ্গে কথা বললাম। উনি বললেন কোমলকে কিছুদিন মানসিক হাসপাতালে রেখে আসতে। সেই কথা মতোই কাজ হলো। রেখে আসা হলো হাসপাতালে। মাসখানেক পরে সুস্থ কোমল যখন বাড়ি ফিরল, ওকে দেখে খুব মায়া হলো। মনে মনে ঠিক করি আর কোনোদিন ওকে কষ্ট পেতে দেব না। ইতিমধ্যে গাড়ির ইএমআই, ওর মেডিকেল ট্রিটমেন্ট, এসবের জন্য অনেক টাকা খরচা হয়ে গেছে। আমি সত্যি বলতে খরচ জোগাড় করতে কষ্টই হচ্ছিল। তাই বাবার শরণাপন্ন হলাম। বাবাও সাধ্যমতো আমাদের টাকা দিয়ে সাহায্য করতে লাগলো। এরপর কোমল মাঝে মাঝেই দামি জিনিসপত্র কিনতে লাগলো লোন দিয়ে, আর তার কোপ পড়তে লাগলো আমার উপর। তবুও আমি চুপচাপ মেনে নিই, এতে যদি মেয়েটা একটু শান্তিতে থাকে। কিন্তু শান্তি বেশি দিন থাকলো না। ক্রমেও আমাকে সন্দেহ করতে লাগলো যে আমি নাকি কলেজে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি। এই সন্দেহে একদিনও ঘুমের ওষুধ খেয়ে ফেললো।
ওকে হসপিটালে ভর্তি করা হলো। পুলিশে আবার কেস হলো। ও বয়ান দিল যে আমার জন্য ওষুধ খেয়েছিল। ব্যাস, আর কি। এবার বধূ নির্যাতনের দায়ে পুলিশ আমায় গ্রেপ্তার করলো। এরপর কলেজে চাকরিও আর থাকলো না। জেল থেকে বেইলে ছাড়া পেলেও কোথাও চাকরি আর পেলাম না। শুরু হলো অর্থের টানাটানি। আমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো উপায়ও ছিল না। সব কিছুতেই কোমল পার পেয়ে গেল স্রেফ ওর ডাক্তারের সার্টিফিকেট দেখিয়ে। এরপরও ব্ল্যাকমেইল করার প্রবণতা আরও বেড়ে গেল। বাড়াবাড়ি তো তখন হলো যখন কোমল বাবাকেও জড়িয়ে ফেলল। এরপর ওর কথা মতন আমরা গ্রামের বাড়িতে যাই। সেখানে বাবার ফোন, এটিএম কার্ড চুরি করে বাবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলি। ততদিন কোমল অসুস্থতার অজুহাত দিয়ে পালানোর প্ল্যান করতে থাকে। কিন্তু এত সব করে কখন জানি আমি ধরা পড়ে গেলাম। তখন খবর পেলাম ওনাকে একা পালানোর চেষ্টা করছিল। আমি কোর্টে দাঁড়িয়ে সব সত্যি বলেছিলাম, কিন্তু আবারও ওর মানসিক অসুস্থতার অজুহাতে ও পার পেয়ে যায়। এখন আমার শাস্তির মেয়াদ প্রায় শেষের দিকে, কিন্তু আমি যে মানসিক অশান্তির মধ্যে রয়েছি, তাই আমি এই কথাগুলো লিখে রাখলাম। যদি ওই ধুরন্ধর মেয়েটার মুখোশ এতে সবার সামনে খোলা যায়। শুনছিলেন আমি সুবোধ। গল্প পাঠে শুভ। গল্পটি আসল ঘটনা অবলম্বনে স্বরচিত। আপাতত আজকের জন্য এইটুকুই। আবার পরে অন্য কোনো একটি পডকাস্ট নিয়ে আবার আসবো। ততদিন সুস্থ থাকুন, সুস্থ রাখুন। গুড নাইট।